সকল বন্ধুকে আবার স্বাগত জানাই। আজকে আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি। বিষয়টি আপনারা জানেন, সাহিত্যের দুর্বৃত্তায়ন। এখন কথা উঠতে পারে, কেন হঠাৎ করে সাহিত্যের দুর্বৃত্তায়ন নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে, বা এ বিষয়ে কথা বলার আমি বা কে। আসলে সাহিত্যের সঙ্গে তো আছি, সাহিত্যের পাঠক হিসেবে সারা জীবনই, অক্ষর জ্ঞান হওয়ার পর থেকে। আর লেখালেখিও শুরু করেছি সে ধরুন 4 দশকের বেশি সময় ধরে। তো সে কারণে এখানে যে সমস্ত বিষয়গুলো চোখে পড়ে, আমি ভাবছি সেগুলো নিয়ে কিছু কথা বলা দরকার। কেন বলা দরকার? এজন্যই বলা দরকার যে আমার মতো অনেকেই, হাজার হাজার মানুষ লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। হয়তো এই বিষয়গুলো আমার চেয়ে তারা কেউ কেউ ভালোও জানেন, তবু অনেকের কাছে ব্যাপারগুলো দুর্বোধ্য লাগে, তারা হতাশ হয়ে পড়েন। তো পরিস্থিতিটা বুঝলে পরে, বাস্তবতাটা বুঝলে পরে অন্তত তারা হতাশ হবেন না, তারা পরিষ্কারভাবে চিত্রটা দেখতে পাবেন এবং সেইভাবে নিজের করণীয়টা নির্ধারণ করতে পারবেন। এজন্যই কথা বলা। দুর্বৃত্তায়ন এই শব্দটা তো আমরা খুবই আজকাল শুনছি। তো দুর্বৃত্ত তো সবখানে ঢুকে পড়েছে, রাষ্ট্র সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে আমরা দুর্বৃত্তদের দেখছি। আমরা দেখেছি যে কিভাবে মানে এক একজন নেতা হয়ে যাচ্ছে, সমাজের কর্তা ব্যক্তি হয়ে যাচ্ছে। তাদের অতীতটা কি, তারা কিভাবে টাকার মালিক হয়েছেন এবং সেভাবে রাজনীতিতেও তারা পদ পদবি কিনে আজকে নানা জায়গায়, বড় বড় জায়গায় নিজেদেরকে অধিষ্ঠিত করেছেন, সবাই জানি। তো আজকে দেখা যায় যে এই তৃণমূল বলে একটা শব্দ আছে, এটা পশ্চিমবঙ্গের তৃণমূল দল না, প্রত্যেকটা দলের ভেতরে একটা করে তৃণমূল আছে। তাদের হাহাকার বিলাপ আমরা শুনতে পাই। এই জেল খেটেছি, আমার ভিটে মাটি উচ্ছন্নে গেছে দল করতে গিয়ে, আজকে আমার কোনো জায়গা নেই। নতুন করে কি হাইব্রিড লোকজন এসে তারা সবখানে হুটহাট ঢুকে পড়েছে এবং তাদের দাপটে আজকাল তারা নাকি পার্টি অফিসেও, কর্মসূচিতেও মানে জায়গা পান না। এরকমটা সবখানে। যারা সৎ ব্যবসা করতেন আজকে অনেকে দেউলিয়া। তো যারা দেখা গেছে যে ব্যাংক থেকে লোন নিয়ে লুটপাট করেছেন, বাইরে টাকা পাচার করছেন, আজকে তাদেরই রমরমা সর্বক্ষেত্রে। এগুলো আমাদের জানা কথা। আমরা জানি যে কানাডায় একটা বেগমপল্লী তৈরি হয়েছে। বেগমপল্লী মানে এখানে সাহেবরা বসে মালটাল কামান, আর ওখানে বেগমপল্লীতে বেগমরা বসে বসে সেই টাকায় আয়েশ করেন, টাকা ওড়ান। কানাডার অর্থনীতিতেও নাকি, এমনকি অস্ট্রেলিয়ার অর্থনীতিতেও নাকি এই কালো টাকার, বাংলাদেশের কালো টাকার বিরাট প্রভাব। এর আগেও দেখেছি ইউরোপে, আমেরিকায় যখন একটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, এই বেগমপল্লীর টাকার দাপটে কানাডা সেভাবে প্রভাবিত হয়নি। যাই হোক, আমি অর্থনীতিবিদ না, অতটা জানি না, আমি সাহিত্যের কথা বলতে এসেছি। তো এখন সাহিত্য চর্চার ব্যাপারটা হচ্ছে যে আপনি বলতেই পারেন যে আপনার সাহিত্য চর্চা করতে ইচ্ছা হয়, করুন, আপনাকে কে আটকাচ্ছে? না, কেউ আটকাচ্ছে না। কেউ একজন যে স্বীকৃতির জন্য, সমাজে কোনো অবস্থানের জন্য, অবস্থান পাওয়ার জন্য সাহিত্য চর্চা করেন তাও না। সাহিত্য চর্চা করেন মনের আনন্দে বা মনের দুঃখেই বলুন, এভাবে করেন। কিন্তু যখন তিনি দেখেন যে তার নিগ্রহ এবং লাঞ্ছনা বেড়েই যাচ্ছে, তিনি সংসারে সময় দিতে পারছেন না, সেভাবে অর্থ উপার্জনে মন দিতে পারছেন না, ফলে দেখা যাচ্ছে যে সংসারে, ঘরের বাইরে, সমাজে তার যে অবস্থান আরও প্রান্তিক হয়ে যাচ্ছে। তিনি নানা রকম নিগ্রহ
এবং নানা রকম উপেক্ষা লাঞ্ছনার শিকার হচ্ছেন। কারণ এর পাশে একটা কথা উঠে আসছে, এত বছর সাহিত্য করলেন, কোথায় আপনাকে তো টেলিভিশনে দেখা যায় না, এত বছর কি কি লিখলেন, কই কোনো ঈদ সংখ্যায় তো আপনার লেখা দেখলাম না, অমুক পত্রিকায় তো আপনার লেখা ছাপে না। তো এদেরকে এটা বোঝাতে যাওয়াটাও আপনার জন্য কষ্টকর, কিন্তু এই প্রশ্নগুলোর সম্মুখীন আপনি সবসময়। আপনি আর কিছু না করে সাহিত্য চর্চা করছেন, কিন্তু এখানেও আপনি একজন চরম ব্যর্থ মানুষ, এবং আপনি বুঝতেই পারছেন না যে আমার লেখালেখি কিছুই হচ্ছে না, কেন আমাকে কোথাও ডাকছে না, পুরস্কার পদক দিচ্ছে না, কেন আমার লেখা ছাপছে না। তো আমি এসবের সঙ্গে পরিচিত, আমি আমার চারপাশে যারা লেখালেখি করেন, কেউ বলেন কেউ বলেন না, কিন্তু তাদের অনেকেরই এটা মনের কথা। সবাই তো আর সন্ন্যাসী হতে পারেননি, আর সবাই সিদ্ধ পুরুষ নন যে তাদের কোনো কিছুতে কিছু আসে যায় না। ফলে এইসব কথাবার্তা আমরা শুনি, এইসব শুনে আবার অন্যরা বলেন যে এইসব বিলাপ এগুলো আমাদের শোনাচ্ছেন কেন, না পাওয়াদের ক্ষোভ তো চিরকাল থাকে। আপনাদের যোগ্যতা ছিল না, পাননি, এখন যোগ্যতাটা কি? যোগ্যতাটা আমরা দেখেছি, যোগ্যতাটা কি? আজকে যোগ্যতা হচ্ছে, আপনি দেখুন মিডিয়ার সাথে একটা রিলেশন, মিডিয়ার সাথে সম্পর্ক। মিডিয়া মানে প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকাগুলো আছে, দৈনিকের সাহিত্য সাময়িকী, বিভিন্ন সংখ্যা ইত্যাদি, টেলিভিশনে নানা রকম আলোচনায় অংশ নেওয়া, সাক্ষাৎকার দেওয়া, বই প্রকাশনার উপরে কথা বলা, এই যে যাদের চেহারা, যাদের নাম সর্বত্র দেখা যাচ্ছে, জনসাধারণের মনে একটা ধারণা আছে যে এরাই কবি সাহিত্যিক, এবং সত্যিকারের যারা লেখালেখি করছেন তাদের ভেতরে এক ধরনের ক্ষোভ বা হতাশা বলবো না, এক ধরনের কি বলবো যে নৈরাশ্য যে তৈরি হয় না তা ঠিক বলা যায় না, এক ধরনের নৈরাশ্য তৈরি হয় যে কি করলাম, কিছুই করলাম না, লিখতে এসেও তো আমাদের কোথাও জায়গা নেই। আর বাঙালির মনে একটা বিরাট ব্যাপার আছে, ছাপার অক্ষরে যদি সে কিছু দেখে তো তার কাছে বিরাট কিছু মনে হয়, যে ছাপার অক্ষরে অমুকের নাম দেখা গেছে, অমুক পত্রিকায় অমুকের নাম দেখা যাচ্ছে অহরহ। তো লেখা টেখা কেউ পড়ুক না পড়ুক, নামগুলো পড়ে। যদি কালে ভদ্রে কখনো আপনার কোনো লেখা কোথাও ছাপা হয়, লোকে বলবে আপনার লেখাটা দেখলাম, আপনার নাম দেখলাম, লেখাটা পড়লাম এটা বলবে না, কেন? পড়বার সময় কোথায়? কিন্তু ওই যে নামটা দেখা গেছে, তার মানে আপনি কিছু একটা করে ফেলেছেন। টেলিভিশনে দেখা গেলে আপনি একটা কিছু করে ফেলেছেন, আপনি বিশিষ্ট একজন সাহিত্যিক। এগুলো কি করে হয় আপনারা জানেন, মিডিয়াগুলোর মালিক কারা তাও আপনারা চেনেন। এগুলো বলতে গেলে তো আবার মামলা খেতে হবে। হ্যাঁ, বিভিন্ন প্রকারের শোনা যায় যে ভূমিদস্যুরাও এক একটা চ্যানেলের মালিক, যারা নানা রকম অপকর্ম করে তাদের বিরুদ্ধে যাতে কেউ কিছু বললে তারা একটা কাউন্টার দিতে পারেন, নিজেদের কথা তুলে ধরতে পারেন, নিজেদের পক্ষে প্রোপাগান্ডা করতে পারেন, সেজন্য অনেকে মিডিয়ার মালিক হয়েছেন। আর এই মিডিয়ার মালিক হওয়ার পরে এই মালিকের সব যেসব রিক্রুট থাকে, যাদেরকে রিক্রুট করে, তারা হচ্ছে জি হুজুর টাইপের এক ধরনের লোক। তো তাদের কেউ কেউ হয়তো টুকটাক লেখালেখি করতেন, এখন তারা বিখ্যাত লেখক, কারণ অমুকের চ্যানেলে তমুককে দেখাবে, তমুকের চ্যানেলে অমুককে, অমুকের পত্রিকায় তমুককে ছাপালে তার বিনিময়ে তিনি আবার তমুককে নিজের পত্রিকায় ছাপিয়ে দেবেন, এইসব চলছে। আর পুরস্কার পদক এগুলো যে কতটা গুরুত্ব হারিয়েছে, এগুলো নিয়ে অনেক আগে কথা হতো। এই নানা রকম পাড়া মহল্লায় এলাকায় নানান গোষ্ঠীর পদক টদক এগুলো ছিল, কিন্তু এগুলো না, একেবারে সর্বোচ্চ পর্যায়ে যে পদক টদক দেওয়া হয়, এটা আপনারা দেখেছেন কিছুদিন আগে স্বাধীনতা পদক নিয়ে এক আমলা ভদ্রলোকের সম্পর্কে কি হলো,
পরে সেটাকে প্রত্যাহার করতে হয়েছিল পুরস্কারটাকে। তো এইগুলো হচ্ছে, আমরা বিগত কয়েক বছরে যারা সাহিত্যে পদক পেয়েছেন, এখানকার যেগুলো সম্মানজনক পদক, তাদের নামও আমরা ভুলে গেছি। আমার তো মনে হয় তাদের তেমন কোনো পাঠকও নেই যে তাদেরকে মনে রাখবে, কিন্তু এটা তাদের জন্য একটা সামাজিক অবস্থান যে তারা অমুক অমুক পদক পেয়েছেন। কেউ কেটে কেটেও পদক নেন নানাভাবে। তো এইগুলো দুর্বৃত্তায়নের একটা দিক। আরো কিছু আছে, ধরেন গোষ্ঠী। এই গোষ্ঠীরা একটা কাজ করে, সেটা হচ্ছে যে নিজেরা বা পরস্পরকে মহান, অমর, এইসব তারা কেউ কিছু একটা, তাদের মধ্যে কেউ লিখলে এটা ক্লাসিক, এটা চিরায়ত, এটা মাস্টারপিস, এইসব বলতে থাকেন। মানে আর অন্যরা কে কি লিখেছে পড়ার সময় নেই, সেগুলো তো মাস্টারপিস হতেই পারে না, সেগুলো স্টুডেন্ট পিস বা অন্য কোনো লেগ পিস টিস টাইপের কিছু। তো এই চলছে। এই দুর্বৃত্তায়নের মধ্যে একজন কবি বা একজন সাহিত্যিককে সর্বক্ষণ একটা মানসিক পীড়ায় থাকতে হয়। তো বলতে পারেন যে কি দরকার, আপনার ছাপার দরকারটা কি, আপনার মিডিয়ায় যাওয়ার দরকারটা কি? একদিন ঠিকই আপনাকে মানে কাল খুঁজে নেবে, মহাকাল আপনার বিচার করবে। দেখেন না জীবনানন্দ দাশের ট্রাঙ্ক থেকে কত মূল্যবান পাণ্ডুলিপি উদ্ধার হয়ে পরে তাকে আবিষ্কার করা গেছে। এই কথাটা সবাই ভুলে যান যে এই ঘটনাটা একটা ব্যতিক্রমী ঘটনা। এভাবে সবার ট্রাঙ্ক উদ্ধার হবে না, অনেকে অগোচরে থেকে যাবেন, ভালো লিখে চুপি চুপি মরে যাবেন, এটাই হয়। আর আপনার ট্রাঙ্ক খোঁজার এখন কারো সময় নেই। আর দু একজনে যদি খুঁজে টুজে বারো করে, তাও মৃত্যুর পরে, তো তখন আপনাকে কে মালা দিচ্ছে আর কে কাটা দিচ্ছে, কে প্রশংসা করছে আর নিন্দা করছে, তাতে আপনার কি আসে যায়? তাহলে কি করতে হবে? তাহলে কি দলে বলে ঝাঁকে মিশে যেতে হবে? আমি সেটা বলছি না। আমি আপনাদের দু একটা কথা বলছি। আজকে দেখেন এই দুর্বৃত্তদের কর্মকাণ্ড। এরা মিডিয়াগুলো জাকিয়ে বসেছে। বাংলাদেশে একটা পত্রিকা আছে, দৈনিক পত্রিকা, এদের একটা প্রকাশনাও আছে, পত্রিকাটার নাম বলছি না, কি যেন আলো বা অন্ধকার, এইসব। এরা ভেবেছিল যে এদের এখানে প্রকাশ পেলেই লেখা, তাহলে সে একজন লেখক বা কবি। যেমন ওই পশ্চিমবঙ্গের দেশ পত্রিকার মতো, তারা অনেকটাই সফল, তারা একটা লেখক গোষ্ঠী তৈরি করতে পেরেছে। কিন্তু বাংলাদেশে এরকম কিছু দাঁড়ায়নি। তো এখন তাদের সাথে যারা অতীতে যুক্ত ছিলেন, বর্তমানে যুক্ত আছেন, তারা মাঝে মাঝে পরস্পরের উপরে ক্ষুব্ধ হয়ে খিস্তি খেউল করেন, সেগুলো আমরা দেখি। কে দালাল, কে চামচা, কে তোষামতকারী, কে আসলে নকলবাজ, এইসব খবর টবর আমরা দেখি এবং খুব আগ্রহ নিয়ে পড়ি। কারণ এরা তো পাদপ্রদীপের আলোয় আছে, এরা তো তারকা, সাহিত্যের তারকা, তাই সবারই দৃষ্টি তাদের দিকে। তো যারা এইসব ক্লাবে ঢুকতে পারেননি, ওদের এলিট ক্লাব তথাকথিত, তাদের জন্য আছে একটা নীরবতার অস্ত্র। সেটা হলো কি, এখানে তাদের ট্যাকটিক্সটা হচ্ছে, কৌশলটা হচ্ছে নীরবতার কৌশল। আপনি যে আছেন, ছিলেন, এটা তারা নোটিশই করে না, তারা কখনো স্বীকারই করে না। এভাবে নীরবতা দিয়ে তারা যে কত সাহিত্যিককে মেরে ফেলেছেন, সেটা আপনি ভাবতে পারবেন না। আজকে আপনি শোয়েব সাদাবের মতো কবি, অশেষ পুস্তক যুগের কবি, ভালুকার একটা প্রত্যন্ত গ্রামে মানসিক ভারসাম্য হারিয়ে শেকলবন্দি হয়ে পড়ে আছেন। আজকে বিষ্ণু বিশ্বাসের মতো কবি, তিনিও মানসিক ভারসাম্য হারিয়ে পশ্চিমবঙ্গের কোনো এক গ্রামে একটা মানবেতর জীবনযাপন করছেন। রাজশাহীর কবি অসীম কুমার দাশের নাম অনেকেই ভুলে গেছেন। আজকে
কে কোথায় গ্রামে গঞ্জে ভালো লিখছেন, কে কোথায় এদের সঙ্গে যুক্ত না হয়ে নিরন্তর বছরের পর বছর ভালো লিখে যাচ্ছেন, এদের ব্যাপারে তো এইসব মিডিয়া এবং এখানকার যে সমস্ত বরপুত্র মিডিয়ার, তারা কেউ কেউ কবিতার রাজপুত্র, কেউ যুবরাজ, এরা নিশ্চুপ থাকবেন। কারণ তারা ধরেই নিয়েছেন যে এইসব আনস্মার্ট লোকজন, এদের জন্য বিলুপ্তিই নিয়তি। তো এই জায়গাগুলো আমরা দেখেছি, এই জায়গাগুলো আমরা দেখছি। তো সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, সেই একটা অবস্থা। সমাজ দেহের সর্বত্র যখন পচন, গ্যাংগ্রিন হয়ে গেছে, কেটে ফেলা ছাড়া তো উপায় নেই, সে আর এক প্রসঙ্গ। তো আজকে কথা আসতে পারে যে এটা থেকে উত্তরণের পথ কি। আমরা কি মাঠটা ছেড়ে দিয়ে এগুলোই দেখতে থাকবো দিনের পর দিন? আমি বলি না। আজকে আপনি নিভৃতচারী কবি, আপনি নিভৃতচারী সাহিত্যিক, এভাবে থাকলে এরা খুশি হয়। কারণ আপনি নিভৃতই থাকুন, নির্জনেই থাকুন, হ্যাঁ, প্রকাশ্যে না আসুন, এরা চায়। তাহলে কি করতে হবে? এদের সাথে আমরা কি হাত মেলাবো? না, তা না। আজকে আমরা আমাদের কণ্ঠস্বরটা আমরা আরেকটু বাড়াবো, উঁচু করব। আমরা বলবো যে তোরা যেমন আমাদেরকে প্রত্যাখ্যান করেছিস, আমরা তোদেরকে প্রত্যাখ্যান করি। কে যুবরাজ, কে বরপুত্র, কে কবিতার রাজা? এইসব আজে বাজে লেখাকে তোরা মাস্টারপিস বললেই কি আমরা সেটা স্বীকৃতি দেব? আমরাই সংখ্যাগুরু, আমরাই বেশি, আমরাই সাধারণ। সংখ্যাগুরু বলেই যে সেটা মান্যতা না, আমরাই মূল অংশ। সাহিত্য পাঠক, সাহিত্যের লেখক হিসেবে আমরাই মূল অংশ। আমাদেরকে বাইরে রেখে কোনো আলোচনা হতে পারে না। যে আলোচনা হবে ওই আলোচনাকে আমরা প্রত্যাখ্যান করি। আজকে আমাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে। আজকে যে আমি কথা বলছি, এই কথা বলার আমার একটা প্ল্যাটফর্ম আছে, সুযোগ আছে। আজকে ছোট ছোট লিটল ম্যাগ হতে পারে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে এই লিটল ম্যাগগুলো হোক, আমাদের কণ্ঠস্বর উঠে আসুক। এই লিটল ম্যাগ নিয়েও কথা আছে। লিটল ম্যাগ মাত্রই যে খুব পুত পবিত্র এবং সাহিত্যের জন্য নিবেদিত ব্যাপার তা না। কাউকে কাউকে আমরা দেখেছি যে এই লিটল ম্যাগকে তাদের মানে রুটি রুজির একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বিপুল পরিমাণ বিজ্ঞাপন নিয়ে ঢাউস সাইজের, থানিট সাইজের এক একটা লিটল ম্যাগাজিন বের হয়। এটি কেন লিটল, এটা আমার মাথায় ঢুকে না। এরকম এক লিটল ম্যাগাজিনের সম্পাদককে বলেছিলাম, তার সঙ্গে একসময় আমার ঘনিষ্ঠতা ছিল। আজকাল অবশ্য কারোর সাথে আমার আর ঘনিষ্ঠতা নেই, একা হয়ে গেছি এবং একা হয়ে ভালো আছে। তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই সব লেখা আপনি ছাপলেন কেন, এই অমুক লেখাটা বলে ফেলেছিলাম একটু সম্পর্কের অধিকারে। তিনি বললেন না, উনি বিজ্ঞাপন দেন। আমি জানি যে এইসব লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন যাদের মাধ্যমে আসে তাদেরকে পদক দেবার দায়ও চলে আসে, লেখা ছাপানোর দায়ও চলে আসে, কারণ এই করেই তো পেট চালাতে হচ্ছে। আর সাহিত্য সম্পাদক এক একজন দৈনিক পত্রিকার, সেটা তো আপনারা জানেনই। সাহিত্য সাময়িকী বা পত্রিকার সাহিত্য সম্পাদক একসময় ছিলেন আহসান হাবিব বা শামসুর রহমান, হেলাল হাফিজ, যারা লেখার বিচারে লেখা ছাপতেন। সাহিত্যিক বা কবিতাদের সাথে দেখা করলে লেখার ভুল ত্রুটি নিয়ে অনুজদের বলতেন, আলাপ করতেন। আর আজকে এদের চরিত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সেদিন কবি শিল্পী মঈন চৌধুরী তার এক স্মৃতিচারণ করছিলেন এই ফেসবুকে, বলছিলেন যে সম্পাদককে লেখা পাঠানোর পরে তিনি বললেন, আপনার কি গাড়ি আছে? তো গাড়িটা পাঠিয়ে দিলে একটু ভালো হয় ছুটির দিনে, উনি একটু ঘুরে টুরে আসবেন। কি আশ্চর্য! আর নারীদের সাথে কি ব্যবহার করে এই লোকগুলো, তো মানে ধর্ষকের চেয়ে কম না। বিবাহের প্রলোভনে ধর্ষণের জায়গায় এখানে লেখা ছাপানোর প্রলোভনে ধর্ষণ, হ্যাঁ, এই জাতীয় কিছু শব্দমালা এখানে ব্যবহার করতে হয়।
যদিও এটা মিউচুয়াল, এটাকে হয়তো ধর্ষণ বলা যাবে না, কিন্তু ওদের চরিত্রটা ধর্ষকের। এবং তারা প্রত্যেকেই আসলে অনিবার্যভাবে সাহিত্যিক, যা কিছু লেখেন আহা উহু, যেহেতু সম্পাদক, তারা কিছু একটা পোস্ট দিলে হাজার হাজার লোক এখানে ঝাঁপিয়ে পড়ে, কি লিখেছেন দাদা, কি লিখেছেন ভাই, অমর সৃষ্টি, অনবদ্য, অসাধারণ, অবিশ্বাস্য, এই চলতে থাকে। তো এইগুলো আমরা দেখছি। তা আমি একজনকে বলেছিলাম যে ভাই, আপনি একটা লেভেল প্লেয়িং ফিল্ডে এসে দেখেন তো, লেভেল প্লেয়িং ফিল্ডটা কি, আপনার ওই পথটা নেই, আপনি আর সম্পাদক নন, আপনি আর কারো লেখা ছাপতে পারেন না, এরপরে একটা লেখা পোস্ট দিয়ে দেখুন তো কজন আপনাকে আহা হু করে। অনেকের ক্ষেত্রে দেখেছি। আর দৈনিকের ক্ষেত্রে এক বিচিত্র ব্যাপার, এখানে সে সাহিত্যিক হওয়ার কোনো দরকার নেই, একজন সাব এডিটর হয়তো নিউজ সেকশনে ছিলেন বা মফস্বলের পাতা দেখতেন, তো সম্পাদক বললেন আচ্ছা আপনি তো এটা তেমন পারছেন না, আচ্ছা ঠিক আছে আপনি সাহিত্যের পাতাটা দেখেন, রাখতে হবে, কারো একটা রেফারেন্সে এসছে, সাহিত্যের পাতাটা উনি দেখা শুরু করলেন। তো দেখে আমি কয়েকদিন আগে দেখলাম যে জীবনানন্দ দাশের কবিতায় একজন বেমালুম ঝেপে দিয়েছে এবং সেই লেখাটা এরা চেপে দিয়েছে। একটা ধারণাই নেই যে এই কবিতাটি জীবনানন্দ দাশের একটা বহুল পঠিত কবিতা। কি দুর্বৃত্তায়ন! তো আমরা যেটা পারি সেটা হচ্ছে প্রত্যাখ্যান। তোমাকে ছাপার অক্ষরে দেখা গেছে মানে তুমি কবি, তা ঠিক না। তোমাকে টেলিভিশনে দীর্ঘক্ষণ দেখা গেছে, নানান জায়গায় তুমি সাক্ষাৎকার দিয়েছো, অমুক অমুক পদক পেয়েছো, তার মানে তুমি কবি, তা ঠিক না। আমাদের প্রত্যাখ্যান করা উচিত, এই মোহ থেকে বেরিয়ে আসা উচিত। যার লেখা আমাদেরকে স্পর্শ করে, আমাদের অন্তরকে স্পর্শ করে, আমাদের মননকে, আমাদের মগজকে নাড়া দেয়, আমাদের মধ্যে আলোড়ন তৈরি করে, আমরা তাকেই কবি বা লেখক বলবো, আর সবাইকে প্রত্যাখ্যান করব। আর ওরা ওদিকে বসে বিখ্যাত হওয়ার জন্য ইঁদুর দৌড়ে লিপ্ত থাকুক, মাঝে মাঝে কামড়াকামড়ি করুক, হ্যাঁ, তো আমাদের এগুলোতে কিছু আসে যায় না। চড়ই বেতি আলো হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ।